চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বহিষ্কৃত 4 নেতা 7 দিনের রিমান্ডে। কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি বাতিল। জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে দেশের স্বার্থে আলোচনার প্রস্তুতির তাগিদ বিশেষজ্ঞদের। অস্বচ্ছতার শঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যের ফ্ল্যাট প্রকল্প প্রত্যাহার একনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 9টি হল নির্মাণের সিদ্ধান্ত। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিষয়ে একমত সব দল। প্রস্তুত জুলাই সনদের খসড়া, কাল কপি পাঠানো হবে দলগুলোর কাছে। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা 34, রিলিজ পেলেন আরও 2 আহত। ট্রমা কাটিনি শিক্ষার্থীদের, ক্ষতিগ্রস্ত ভবনে চলছে পরিচ্ছন্নতার কাজ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ সহ 4 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। চাঁদাবাজদের গডফাদারকে খুঁজে বের করার দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীও চেয়েছেন চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ। রিপোর্ট ফজলে রাব্বির। রবিবার বিকাল 4:15টার দিকে আদালতে আনা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক সহ 5 আসামিকে। এজলাসে তোলার পর তোপের মুখে পড়েন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে একের পর এক স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। 4 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক মঞ্জুর করেন 5 দিন। ঘটনার সাথে কারা সম্পৃক্ত, কারা মাস্টার মাইন্ড এবং এই সাদা কার কাছে যায়, তারা ছোট মানুষ, তারা অনেক ছোট মানুষ, তাদের এত টাকার কেন প্রয়োজন সেটা আমাদের বোধগম্য নয়। তখন মাননীয় আদালত তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। চাঁদাবাজদের গডফাদারকে ধরতে রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে, এমনটাই আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। মাননীয় আদালত এই চাঁদাবাজরা বৈষম্যহীন আন্দোলনের অগ্রসৈনিক যারা, তাদের একটা সংগঠন হচ্ছে এনসিপির সাইনবোর্ড ইউজ করে এই সংগঠনটাকে বিতর্কিত করার জন্য তারা নিজেরা চাঁদাবাজি করে সেই চাঁদা বিষয়ে বলে চাঁদা উঠে ফল করে চলে যায় লন্ডনে। এইভাবে মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে ফাঁসানোর জন্য তারা ফেসবুকে বিবৃতিতে তারা অন্যদের নাম বলে থাকে। আসলে ঘটনা হচ্ছে তারা নিজেরা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বয়স কম হওয়ায় এক আসামি আমিনুল ইসলামকে শিশু বিকাশ কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়। শনিবার রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাম্প্রতিক কিছু ঘটনার দায় স্বীকার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটি বাতিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। তিনি বলেন, অনেকে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে, যা নিয়ন্ত্রণের বাইরে। এ কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো সংগঠন অপরাধের দায় স্বীকার করে এভাবে সারা দেশের কমিটি স্থগিত করেনি বলেও দাবি করেন তিনি। একই সাথে সারা দেশে কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো অপকর্ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। আমি আবারও বলছি, অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না। এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরও যদি আপনারা বলেন যে আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান, তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায়, আমরা সেটাও বিচারাধীন করব, আমরা বিবেচনা নিই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই অভ্যুত্থানে পাওয়া জাতীয় ঐক্যকে সামনে রেখে জাতীয় সমস্যাগুলো সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, পাটুরিয়া দিয়ে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এখনই ওয়ার্কিং গ্রুপ করা উচিত। আগামী বছর গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই এখনই দেশের স্বার্থে নতুন করে কি আলোচনা হবে তার প্রস্তুতি নিতে হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর মহাখালীর ব্রেক ইন সেন্টারে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা নিয়ে এই সেমিনার। এতে বিশেষজ্ঞরা বলেন, পাটুরিয়া গোয়ালন্দ নগর কান্দা দিয়ে দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা অস্বীকার করার উপায় নেই, কিন্তু মানুষের জীবন জীবিকার বিষয়টিও উপলব্ধি করতে হবে। পাটুরিয়া দিয়ে পদ্মা সেতুর কারিগরি সক্ষমতা পূরণও এটার হালনাগাদ করতে হবে। এই জায়গার সেতু নির্মাণ করাটা অত্যন্ত রিস্কি, কারণ এখানে নদীটা কিভাবে বিহেভ করবে এটা আগে বুঝতে হবে। পদ্মা সেতু নির্মাণের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সেতুটা নির্মাণ করা যেতে পারে। পদ্মা ব্যারেজ এটা নিয়েই একটা ওয়ার্কিং গ্রুপ করে এখনই করা দরকার। আজকে যে সুযোগটা তৈরি হয়েছে, দেশ পরিচালনার দায়িত্বে আসার আগেও রাজনৈতিক শক্তির কিন্তু বহু কিছু করার সুযোগ তৈরি হয়েছে। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। আগামী বছর নতুন সরকার আসলে পরে একটা যথোপযুক্ত বাংলাদেশের স্বার্থ রক্ষাকারী গঙ্গা চুক্তির আমাদের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে কারিগরি, পেশা দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে যৌক্তিক আলোচনা করার মতো সক্ষমতা ওনাদের তৈরি করতে হবে আজকে থেকে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছেন। দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের প্রয়োজনীয়তা রয়েছে, তার জন্য দরকার রাজনৈতিক কমিটমেন্ট। যেই কাজগুলোর জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট। রাজনৈতিক কমিটমেন্টই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন, সেটাই দরকার। এবং সেটা তখনই তৈরি হবে যখন সেটা জনগণের মধ্য থেকে উঠে আসবে এই দাবিটা। এটাও কিন্তু অত্যন্ত জরুরি। বর্তমান দেশ ট্রানজিশন পিরিয়ডে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে। অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেই বিষয়গুলো যদি কাজ করে চিন্তার ঐক্য মধ্যে যদি থাকে, তার নিঃসন্দেহে আমরা সফল হব। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে। সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। রাজনৈতিক দল হিসেবে আমরা অত্যন্ত সচেতন যে জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ পারে। সেটি 1971 সালে প্রমাণিত হয়েছে, আবার 2024-এও প্রমাণিত হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে 2024 সালের অডিট রিপোর্ট জমা দেয় বিএনপি। গেল বছরে দলটির আয় 15,65,65,842 টাকার বিপরীতে ব্যয় দেখানো হচ্ছে 4,80,04,823 টাকা। রুহুল কবির রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। তিনি বলেন, অতীতে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, নির্বাহী বিভাগের অধীনে ছিল, ফ্যাসিবাদের অস্ত্র হয়ে উঠেছিল, দিনের ভোট রাতে করেছিল, একটি লুটের নির্বাচন করে নির্বাচন কমিশন বৈধতা দিয়েছিল। এছাড়া মেরুদণ্ডহীন চাকরিলোভী লোক নিয়ে ইসি গঠন করা হয়েছিল। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, সেটি প্রত্যাশা করে বিএনপি। আমাদের প্রত্যাশা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি, দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, যে জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, যারা ভোট বঞ্চিত ছিল, অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা, সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন। এবং এখনও পর্যন্ত সংবিধানে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা,
সেই স্বাধীনতা তারা সেই স্বাধীনতার যে তাদের যে অধিকার যেটা দেওয়া আছে সেই অধিকার দিয়ে সেই স্বাধীন বিধানগুলো প্রয়োগ করে নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে নিয়ে যে কোনো গভীর ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা রাখবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। প্রকল্প ব্যয়ে অস্বচ্ছতা ও এ নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যের ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। একনেকের সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের তথ্য জানান। বলেন, এ বিষয়ে সরকার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এছাড়া গাজীপুর এয়ারপোর্টে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটিকে একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট আখ্যা দিলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আরও 9টি হল নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভা হয়। সভায় জুলাই শহীদ পরিবারের জন্য নেয়া 804টি ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাব আবারও মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একথা জানান। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই মিরপুরে কেন, অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, গাজীপুর এয়ারপোর্ট বাস র্যাপিড ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট। এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এই প্রকল্পের উপযোগিতা এবং সম্ভাব্যতা এই ধরনের জায়গায় এটা কি পর্যালোচনা আদৌ করা হয়েছিল কিনা, সমীক্ষা করা হয়েছিল কিনা, কারা এই ধরনের প্রকল্পের চাহিদা কী হবে সেটার কোনো সমীক্ষা করা হয়েছিল না। এগুলো সব দেখা হবে। এই প্রকল্পটা নিয়ে এগোবো কীভাবে সেটা এখনও আমরা নিশ্চিত না। অর্থ বছরের প্রথম একনেক সভায় 12টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে 8,149 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাস্টার প্ল্যান অনুমোদন দেয়া হয়েছে। মেয়েদের জন্য 4টি, ছেলেদের 5টি হল, স্টেডিয়াম, ডাকসু ভবন ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আরও 2টি ভবন নির্মাণ করা হবে। এটি বাস্তবায়নে আগামী 5 বছরে ব্যয় ধরা হয়েছে 2,840 কোটি টাকা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের আসিয়ান সদস্যপদ লাভের জন্য মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করলে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে বাংলাদেশ প্রথমে খাতভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে এই আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্যপদ পেতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া। দায়িত্ব গ্রহণের জন্য সৌদি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশে তেল শোধনাগার, স্বাস্থ্যসেবা খাত, স্বাস্থ্য শিক্ষা খাত এবং ওষুধ শিল্প সহ জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। মাইলস্টোন স্কুলে সম্প্রতি বিমান বিধ্বস্ত, দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা করায় সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক ও নার্সদের প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চিকিৎসক প্রতিনিধি দলের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সিঙ্গাপুরের 10 জন, চীনের 8 জন ও ভারতের 3 জন চিকিৎসক ছিলেন সেখানে। দুর্ঘটনার পর তাদের দ্রুত সাড়া, আন্তরিকতা ও সহযোগিতার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বলেন, শুধুমাত্র পেশাদারিত্বই নয়, অন্তরের উষ্ণতা ঢেলে আহতদের চিকিৎসা দিচ্ছেন তারা। সরকার এই চিকিৎসা মিশনের জন্য সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও প্রধান উপদেষ্টা জানান।
এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে অর্থাৎ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকার বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য পৌঁছেছে। স্বাধীন পুলিশ কমিশন গঠনের ব্যাপারে ঐকমত্য হয়েছে। এছাড়া জুলাই সনদের খসড়া তৈরি আগামীকালের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন। কমিশন সহসভাপতি জানান, 20টি বিষয়ের মধ্যে এরই মধ্যে নোট অফ ডিসেন্ট সহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 7টি বিষয় ঐকমত্য হয়নি, আর 3টি বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হবে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন বিষয়ে রোববার আলোচনার বিষয়ে ঠিক করা হবে। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়ে আলোচনা হবে। নাগরিক অধিকার সম্প্রসারণে অঙ্গীকার করতে একমত হয়েছে বলে জানায় কমিশন। আগামীকাল জাতীয় সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এরপর সনদে সই করার দিনক্ষণ ঠিক করা হবে। ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এই জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদসমূহের প্রয়োজনীয় সংশোধনী করা হবে। এখন পর্যন্ত আজকের দিনে যে দুটো বিষয় ঐকমত্য হয়েছে, সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। কমিশন এটাকে বড় ধরনের অগ্রগতি মনে করে। এর একটি হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে কোনো রকম শর্তহীনভাবে সকলের একত্র হওয়া। দ্বিতীয় হচ্ছে যে একটি পুলিশ কমিশন প্রতিষ্ঠা করা, একটি স্বাধীন পুলিশ কমিশন যাতে জবাবদিহিতা নিশ্চিত করবে। যে স্পিডে আমরা আশা করছিলাম সেই স্পিডে যদি যায় তাহলে 31 তারিখের আগেই হতে পারছেন না। কিছু কিছু বিষয় এমন থাকবে গণতন্ত্রে, সেই জন্যই তো আমরা সংগ্রাম করেছি যে 2-1টা বিষয় এমন থাকবে হয়তো ঐকমত্য হবে না, কিন্তু সেই জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত আমরা কতটা ঐকমত্য হতে পারি। এখনই সে মন্তব্য আমি করতে চাই না। জুলাই সনদ আমরা আশা করছি, এই কমিশনও চেষ্টা করছে, আমরাও মোটামুটি এই পয়েন্টে একমত। 31শে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ঘোষণা নিয়ে নানা পায়তারা চলছে। 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা না হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, 3 আগস্ট তারা ঢাকায় যাচ্ছেন। সন্ধ্যায় শেরপুরে থানা মোড়ে শহীদ স্কোয়ারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টারা বলেছেন 2-3 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে। এনসিপি চায় 5 আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকর না হওয়া পর্যন্ত এনসিপি ঢাকা ছাড়বে না। নাহিদ ইসলাম আরও বলেন, ভারত সীমান্ত দিয়ে পুশিন করছে, মানুষ হত্যা করছে। অবিলম্বে সীমান্তে পুশিন ও হত্যা বন্ধের দাবি জানান তিনি। গোপালগঞ্জের মতো সারা দেশে এখনও আওয়ামী ফ্যাসিস্টরা লুকিয়ে রয়েছে এমন মন্তব্য করে তাদেরকে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন। এর আগে বিকেলে শেরপুর শহরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলার শহীদ 11 পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এরপর শেরপুর সরকারি কলেজের শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শহীদ স্কোয়ারে গিয়ে শেষ হয়। সভায় সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। আমরা বলেছি 5 আগস্টের মধ্যে যে কোনো মূল্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে। 5 জুলাই ঘোষণা করতে হবে। ঐক্যমত্য কমিশন বলেছে 2-3 দিনের মধ্যে জুলাই সনদের কার্যক্রম নিশ্চিত করা হবে। আমরাও চাই যদি 5 আগস্টের মধ্যে যদি এটি ঘোষণা করা না হয়, 3 আগস্ট আমরা ঢাকায় আসছি। ঢাকায় আমরা কিন্তু জুলাই সনদ ঘোষণাপত্র আদায় না করে ঢাকার শহীদ মিনার আমরা ছাড়ব না। বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম কিছু ধান্দাবাজ বাটপার ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া লোকজনের জন্য কলুষিত হয়েছিল। অভ্যুত্থান পরবর্তী সময় দিয়েছে, সেই লোকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। 27 জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে সেতু ভবন ও এলিভেটেড এক্সপ্রেস সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এসব হামলার পেছনে বিএনপি জামাত জড়িত। 14 দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল ধ্বংসযজ্ঞের পিছনে ইউনুস গং জড়িত। সহিংসতায় সম্পৃক্ততা পাওয়া গেলে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ওবায়দুল কাদের বলেছিলেন, মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। রিপোর্ট জিয়া খানের। 27 জুলাই 2024 শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। 9 ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয়েছিল নানা কাজে। সেদিন ক্ষতিগ্রস্ত সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দায় দিয়েছিলেন বিএনপি জামাতের ওপর। 2001 সালে এরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। 14 দলের পক্ষ থেকে দায় চাপানো হয়েছিল বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে। ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নিয়েও নাটকীয়তার আশ্রয় নিয়েছিলেন ওবায়দুল কাদের। মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। নিরাপত্তার অজুহাতে ডিবি হেফাজতে থাকা 5 সমন্বয়ককে আন্দোলন তুলে নেয়ার চাপ দিয়েছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল, আরেক দল আক্রমণ করেছে, এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে, যেটা নাকি জামাত, বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে। তবে ইন্টারনেট বন্ধের নাটকের পরিচালক জোনায়েদ আহমেদ পলকের একের পর এক মিথ্যার সিরিয়াল তখনও ছিল নিয়মিত। আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। সেদিন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরিস্থিতির রাজনৈতিক সমাধানের কথা জানায় বিএনপি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আহতদের মধ্যে আরও 2 জনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এ নিয়ে মোট 4 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বিকেল 3টায় হাসপাতাল চত্বরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন 34 রোগী, যাদের মধ্যে 28 জন শিশু ও 6 জন প্রাপ্তবয়স্ক। বর্তমানে ভর্তি থাকা 34 রোগীর মধ্যে 4 জন রয়েছেন আইসিইউতে, তাদের মধ্যে 2 জন রয়েছেন লাইফ সাপোর্টে। ছাড়প্রাপ্তদের একজন উদ্ধারকারী কাজী আমজাদ সাইদ, আরেকজন মাইলস্টোন স্কুলের একজন আয়া। এছাড়া মেডিকেল এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন 3 জন, ফিমেল এইচডিইউতে 6 জন, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে 8 জন এবং কেবিনে রয়েছেন 12 জন। অন্যদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শনিবার 35 জনের মৃত্যুর কথা বলেও রবিবার 34 জনের মৃত্যুর কথা বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে হালনাগাদ তথ্যও দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের অতি জরুরি হয়তো 2-1টা জিনিস বাইরে থেকে করা হয়, সেটা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আমাদের নিজের লোক দিয়ে সেই পরীক্ষাগুলো আমরা করাচ্ছি। যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার, তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি, এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে, যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুল ভবনে আলামত সংগ্রহ করেছে বিমান বাহিনীর তদন্ত সংস্থা। তারা জানিয়েছে স্কুল ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরে তাদের এই প্রয়াস। এদিকে দুঃসহ স্মৃতি তাড়া করছে শিক্ষার্থীদের। তাদের ট্রমা কাটাতে স্কুলে আয়োজন করা হচ্ছে কাউন্সেলিংয়ের। রিপোর্ট ফরুক বাবুর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হায়দার আলী ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে যায় ছোট ছোট টুকরো। বিমান বাহিনীর সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সেগুলি উদ্ধার করছেন।
রবিবার সকাল থেকে বাহিনীর তদন্ত সংস্থা বিধ্বস্ত স্থাপনা সহ আশপাশ থেকে আলামত সংগ্রহ করে। আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থা কথা না বললেও তারা জানান ভবনটি হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভয়াবহ ঘটনার 6 দিন পার হলেও এখনো মানসিক অস্থিরতা কাটেনি শিক্ষার্থীদের। এদিন স্কুলের নির্দিষ্ট কাউন্সেলিং সেন্টারে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করানো হয়। আওয়াজের পরে অনেক জোরে একটা ব্লাস্ট হয়, পরে সবাই ভয় পেয়ে গেছে, সাথে সাথে আগুন ছড়ায় গেছে, আর আমাদের ক্লাসে পুরো কালো ধোঁয়া দিয়ে বেরোছে। আমরা অক্সিজেন নিতে পারতেছিলাম না, পরে একবার ক্লাসে বাইরে যাইতেছিলাম, মানে বারান্দা আসতেছিলাম, আরেকবার ক্লাসে লাস্টে যাইতেছিলাম অক্সিজেন নেওয়ার জন্য। এর ভিতরে আমার সাথে যে স্যারটা ছিল, ওই স্যার এই যে বারান্দার গ্রিল ভাঙতেছিল, পরে অনেক কষ্টে বারান্দার গ্রিল ভাঙছে একটুখানি। এরপরে সেনাবাহিনী আর কলেজের কয়েকটা ভাইরা আমাদের বের করছে। আমার একটা বন্ধু মারা গেছে, তার জন্য খারাপ লাগে। এত আমার কাছের একটা বন্ধু এখন মারা গেলে কেমন লাগবে। স্কুলের ওপর থেকে বিমান উড়ে গেলে এখনো আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা। ক্লাস শুরুর মানসিক প্রস্তুতি নেই বলেও জানান তারা। এখনো যে বিমান যাচ্ছে, মানে আমাদের মনে এখনো ভয় আছে। মানে আমাদের বাসায় যে ছোট ছোট ভাই বোনগুলো আছে, ওরা স্কুলে আসতে ভয় পাচ্ছে, বলছে না আপু আমি যাব না, এখানে প্লেন ব্লাস্ট হয়, তো আমার ভয় লাগতেছে। আমার ছোট ছোট ভাই বোনরা স্কুলে আসতে চাচ্ছে না, এদিকে আমরাও একটু ভয়ে আছি যে মানে এই স্কুলে কি হয়ে গেছে, মানে আমাদের নিজেরই আতঙ্ক আছে এখনো। যখন প্লেনগুলো যায় না, আমার মনের ভিতরে ভয় কাজ করে যে আবার ভেঙে পড়বে, আবার বিধ্বস্ত হবে। আগামী 2 আগস্ট পর্যন্ত স্কুলের কার্যক্রম বন্ধ রাখার প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করেনি স্কুল কর্তৃপক্ষ। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সরকারি লক্ষ্য উচ্চাভিলাষী বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষকরা। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির নকশা বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাঠামো বিষয়ে সেমিনারে এসব কথা বলেন আলোচকরা। সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, তড়িঘড়ি করে সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনের টার্গেট বাস্তবায়নের বিষয়ে সতর্কভাবে এগোতে হবে। এটি যেন কারো পকেট ভারী করার উদ্যোগে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন সংস্থা শ্রেডার পরিচালক প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, বাসাবাড়িতে সোলার প্যানেল বসানো বাধ্যতামূলক হলেও বিদ্যুৎ উৎপাদন বাধ্যতামূলক না করায় এসব উদ্যোগ থেকে সুফল মেলেনি। অনুষ্ঠানে আলোচকরা সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যক্তির উদ্যোগের ক্যাপেক্স মডেল এবং শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্স মডেল বাস্তবায়নের তাগিদ দেন। এজন্য 3 থেকে 5% সুদে সোলার প্যানেলে ব্যাংকের অর্থায়ন নিশ্চিতের তাগিদও দেন আলোচকেরা। আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে যুক্তরাষ্ট্রে। এমন তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য সচিব আরও বলেন, আগামী মঙ্গল ও বুধবার ওয়াশিংটনে আবার বৈঠক হবে শুল্ক নিয়ে। যুক্তরাষ্ট্রের আরোপিত 35% শুল্ক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনায় ভালো কিছু হবে বলে প্রত্যাশার কথাও জানান তিনি। সচিব আরও বলেন, 1 আগস্টের আগেই ভালো ঘোষণা আসবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 25টি বোয়িং কেনার চুক্তি হয়েছে, এগুলো ধীরে ধীরে আনা হবে। এছাড়া সেদেশ থেকে গম কেনার চুক্তি হয়েছে জানিয়ে মাহবুবুর রহমান বলেন, সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। তাদের উদ্দেশ্য মূলত বাণিজ্য ঘাটতি কমানো। বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। হান্নান দম্পতির বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 3 দেশি অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। রবিবার দুদকের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শেখ আব্দুল হান্নান 2021 থেকে 2024 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের 25% অনিয়মের মাধ্যমে অন্তত 3000 কোটি টাকা আত্মসাৎ করেন। দুদক বলছে, তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারের সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে 5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। এ সময় দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, সাবেক এই বিমান বাহিনী প্রধানের সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও একাধিক টিম কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গত 1 বছরে বিচারিক কার্যক্রম যতটুকু এগুনোর কথা হয়তো পুরোটা হয়নি, তবে অগ্রগতি হয়েছে। জুলাই শহীদদের স্মরণে মুন্সিগঞ্জ শহরের লিচুতলা এলাকায় 36 জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের
উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। নিরপরাধ কাউকে আসামি না করা এবং বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে সরকার কাজ করছে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান। স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা, পরে শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরাও জুলাই শহীদদের শ্রদ্ধা জানান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদ দূর করা না গেলে এদেশ ঠিক হবে না। টাঙ্গাইল নিরালা মোড়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে জুলাই সমাবেশে তিনি কথা বলেন। যিনি প্রধানমন্ত্রী হন তার কাছে সব ক্ষমতা, আর সেই ক্ষমতা খাটিয়ে জনগণের উপর স্টিম রোলার চালানো হয়। সদর উপজেলা গণসংহতি আন্দোলনের সভাপতি মোফাক্খারুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বিথি, গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল পৌর কমিটির সদস্য সচিব ফারজানা জেসমিন, জুলাই আন্দোলনে নিহত শহীদ মারুফের মা মোর্শেদা বেগম সহ অন্যান্যরা। এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। অ্যাস্থেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এডিএসবির আয়োজনে অনুষ্ঠিত হল তৃতীয় অ্যাস্থেটিকা বাংলাদেশ 2025। রাজধানীর হোটেল শেরাটনে 2 দিনব্যাপী আন্তর্জাতিক এই আয়োজনে কর্মশালা, প্রদর্শনী এবং কনফারেন্স হয়েছে। এবারের আয়োজনের প্রতিপাদ্য অ্যাসেন্ডিং টু নিউ হাইটস। কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি ডক্টর AZM মাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডক্টর নাজমুল হোসেন এবং ডক্টর মোহাম্মদ আবু জাফর। অত্যাধুনিক প্রযুক্তিভিত্তিক সেবা নিয়ে এনআরবি ব্যাংকের প্রিন্সিপাল শাখা চালু হলো নতুন ঠিকানায়। রাজধানীর গুলশান এভিনিউ বিটিআই ল্যান্ডমার্ক 16তে এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান AKM মিজানুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালকরা ও গ্রাহকরা। আইএফআইসি ব্যাংক পিএলসির অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে। রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ও দেশের 189টি শাখার ব্যবস্থাপকরা। টানা কয়েক মাস ব্যাপী রান্নার প্রতিযোগিতার সাফল্য ব্যর্থতার গল্প আর নানা নাটকীয়তার পর গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ী ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো সেরা রাঁধুনি সিজন 8। চূড়ান্ত পর্বে পরপর 4টি চ্যালেঞ্জ, কিং কর্তব্য বিমূর, সি ফুড চ্যালেঞ্জ, রেস্টুরেন্ট চ্যালেঞ্জ এবং মেগা কিচেন চ্যালেঞ্জে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিচারকদের রায়ে এবার বিজয়ী হয়েছেন নারায়ণগঞ্জের নিশাত আঞ্জুম, দ্বিতীয় হয়েছেন বগুড়ার তামান্না ইয়াসমিন ও তৃতীয় হয়েছেন নওগাঁর জুয়াইরিয়া কামাল। দেশের ওয়াকফ এস্টেটগুলোর দীর্ঘস্থায়ী সংকট নিরসন ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে মতবিনিময় ও সাধারণ সভা 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ সভা হয়। প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফমা খালিদ হোসেন। সভাপতিত্ব করেন মোতাওয়াল্লি সমিতি বাংলাদেশের সভাপতি ও হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। কেরানীগঞ্জে ঢাকা জেলা প্রশাসক আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দোহার উপজেলাকে 4-0 গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে ধামরাই উপজেলা। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র ও জাতীয় ক্রীড়া পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফেরদৌস আলম সহ অন্যরা। শহীদ জুলাই পুনর্জাগরণ উপলক্ষে খাগড়াছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে পানছড়ি একাদশকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি একাদশ। পরে চ্যাম্পিয়ন রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় খাগড়াছড়ি সদর সেনা জোনের কর্নেল খাদেমুল ইসলাম, জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরিফিন জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনা ও জমজমাট আয়োজনে উদযাপিত হলো শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের বর্ষামঙ্গল অনুষ্ঠান। রাজধানীর ওয়ারিতে লারমিনী স্ট্রিটে এই আয়োজনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক
প্রখ্যাত চিত্রশিল্পী উত্তম কুমার রায়। সম্প্রতি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের শোক ও সমবেদনা জানান তিনি। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক উত্তম কুমার ও শিক্ষিকা মৌসুমী আক্তার মনিকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত 4 নেতা 7 দিনের রিমান্ডে, কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি বাতিল। জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সমস্যা সমাধানের আশা মির্জা ফখরুলের। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নে দেশের স্বার্থে আলোচনার প্রস্তুতি তাগিদ বিশেষজ্ঞদের। অস্বচ্ছতার শঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যের ফ্ল্যাট প্রকল্প প্রত্যাহার একনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও 9টি হল নির্মাণের সিদ্ধান্ত। এক ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী থাকার বিষয়ে একমত সব দল। প্রস্তুত জুলাই সনদের খসড়া, কাল কপি পাঠানো হবে দলগুলোর কাছে। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা 34, রিলিজ পেলেন আরও 2 আহত। ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। ক্ষতিগ্রস্ত ভবনে চলছে পরিচ্ছন্নতার কাজ। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।